আইনশৃঙ্খলার অবনতির ঢালাও অভিযোগকে পল্টনের বক্তৃতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট, উভয় পক্ষকে সংযুক্ত করার চেষ্টা স্পিকারের। আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ সরকারের। ৬৪ জেলায় সমন্বয়ের বিশেষ দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হুইপ। মক্কা চুক্তি ইতিবাচক, এখনো হয়নি যোগদানের সিদ্ধান্ত। কবর হয়ে গেছে নতজানু পররাষ্ট্রনীতির, জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস চীনের। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যয় রাষ্ট্রপতির। ইসিকে সততার সঙ্গে কাজ করার আহ্বান। সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল, জানিয়েছেন সিইসি। সংবাদ শিরোনাম দেখছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে সংসদ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বিএনপি। সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সাথে প্রতারণা করেছে, পাল্টা অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। এদিকে আলোচনার সুযোগ রয়েছে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির দাবি, সংস্কারের বিষয়ে সরকার উদার। এইটা ওসিলা হতে পারত যে এই কারণে আমরা এই বিলের উত্থাপনের বিরুদ্ধে আমরা ওয়াকআউট করলাম, যথেষ্ট সময় দেওয়া হয়নি। কিন্তু যে সমস্ত বিষয় এখানে বলা হলো, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার জন্য? বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাইলে ইলেকশনও কভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কভার করে না। তাহলে গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। এর আগে তৃতীয় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। এদিন গত ৬ মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শাহবাগ পল্টনের মতো বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট ঘটনা জানানোর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হট্টগোলের মধ্যে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আরও জানাচ্ছেন সিকান্দার রহমান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন কুমিল্লা ৪ সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে। এখানে কোথায় কি ব্যর্থতা আছে বলতে হবে। মানে স্পিকার স্পেসিক্যালি ডালাও ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই, এগুলো পল্টনে বক্তব্য চলে। এটা সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। একই বিষয়ে ভিন্নভাবে উপস্থাপন করেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সরকার দলীয় এমপি সহ বিরোধী দলীয় এমপিদেরকে যে হামলা শিকার হয়েছে, সেই হামলায় যে মামলা হয়েছে, সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তার না করে বরং উল্টো যে মিথ্যা মামলা হয়েছে তার প্রেক্ষিতে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার সেলটার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উইথড্র। ঠিক আছে, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা
স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দেন। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। দুপক্ষকে ধৈর্য ধারণের পরামর্শ দেন স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন আহমদ। আমি আমার জ্ঞান বুদ্ধিমতো নিরপেক্ষভাবেই সংসদ পরিচালনা করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের চেয়ে অনেক অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার ও বিদ্যুৎ সংকটই আলোচনায় প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়, এমন তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে শুরু হয় সংসদীয় কমিটির সভা, শেষ হয় 1টায়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে অনেক সংসদ সদস্য অভিযোগ তোলেন। পাশাপাশি মব কালচার নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নুরুল ইসলাম মনি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন। এই 3টে আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। আজকে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
সবসময় আমাদের মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। দেশের 64 জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এর ফলে মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপরা। তারা সরকারি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি পরামর্শ প্রদান করবেন। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান করতে পারবেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। যোগদানের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না, নত যেন পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়ে গেছে। প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে, আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চায় চীন, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এই তথ্য জানান। তিনি জানান, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সহ কয়েকটি খাতে বাংলাদেশের বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছে চীন। সেই সঙ্গে শুধু সরকারের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক নয়, বিএনপির সাথেও বেইজিং রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত জানান, এদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহে বিনিয়োগ করতে চায় বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে ঢাকা ও চীনের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। It was high time for Bangladesh to develop the renewable energy, or solar energy, so as to get rid of reliance on this fossil energy. So that is a strength of China. I see a lot of opportunity in terms of our cooperation to help. ওয়েস্ট এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দরবার হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র, জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা, সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন। আর স্থানীয় নির্বাচন নিরপেক্ষ করতে রাষ্ট্রপতির কাছে সহযোগিতা চেয়েছেন CEC। স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে ঘোষণার কথা জানিয়েছেন CEC। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার উপর জোর দেন রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার। পরে আগারগাঁও কমিশন ভবনে নিজ দপ্তরে গণমাধ্যমের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন CEC। আমরা নিরপেক্ষভাবে একটা নির্বাচনটা পরিচালনা করতে চাই। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। আমরা কিন্তু ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন যেটা ঠাকুরগাঁয়ে, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। এ সময় স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটের তারিখ কবে নাগাদ হতে পারে সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এটা 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে এটা যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁ তো আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। ঠাকুরগাঁও উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন CEC। করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 50তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির প্রয়াণ দিবসে গতকাল সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির সমাধি চত্বরে এসে মেশে রাজনীতি, সাহিত্য আর সংস্কৃতির নানা স্রোত। প্রথমে এই কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নজরুল কোনো দূর অতীত নয়, সব সময় লড়াই, সংকটের আশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, প্রেম ও দ্রোহের যে আগুন তিনি জ্বেলেছিলেন তা আজও বাঙালির জীবনে জাজ্বল্যমান। আর নজরুল চর্চা স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা কবির পরিবারের। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও শত শত মানুষের মৃত্যুর পর আরও হরকাবানের শঙ্কা করা হচ্ছে। দুর্যোগ গবেষণা বিশেষজ্ঞরা বলছেন, আজ ও কালকের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ঢেউটি আঘাত হানতে পারে। পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ভয়াবহ বন্যার ভূমিধসে মৃতের সংখ্যা 400 প্রায়। নিখোঁজ সহস্রাধিক মানুষের মধ্যে 600 জনের বেশি বিদেশি নাগরিক রয়েছে। এ পর্যন্ত 350 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুর্গম ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। নেপাল এবং তিব্বত সীমান্তে স্মরণকালের ভয়াবহ হরকাবানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শত শত মানুষের মৃত্যুর পর নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে হাজারের ঘর। প্রতিকূল পরিবেশে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় যারা নিখোঁজ হয়েছেন তাদের বেঁচে থাকা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। এরই মধ্যে বুধবারের হরকাবানের পর আবারও নতুন করে হরকাবানের সংখ্যা করছে নেপাল ও চীনের দুর্যোগ গবেষকরা। বন্যা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিয়েছে দেশ দুটি? নতুন করে বন্যা হলে ধ্বংসযজ্ঞ কি বুধবারের হরকাবানকেও ছাড়িয়ে যাবে?
এরই মধ্যে নেপাল চীন সীমান্তের পাহাড়ি এলাকায় একটি নতুন প্রতিবন্ধক হ্রদের সন্ধান দিয়েছে জলবায়ু গবেষকরা। তিব্বতে উৎপত্তি হওয়া নেপালের ছোচেন খোলা ও পরেপো সাংপো নদীর মিলনস্থলের কাছে নতুন হ্রদটি তৈরি হয়েছে। ওই হ্রদে এরই মধ্যে 20 লাখ ঘনমিটারের বেশি পানি জমেছে। হ্রদটি ধসে গেলে পানির প্রবাহ কোন দিকে ও কি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে তা বুঝতে চীনা কর্তৃপক্ষ বন্যার সিমুলেশন চালাচ্ছে। আরও বন্যার ঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে চলাচল সীমিত করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সংকট মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চীন ও নেপালের জলবায়ু গবেষকরা তাদের আলোচনা অব্যাহত রেখেছে। পাহাড়ি ঢলের 24 ঘন্টা পর বৃহস্পতিবার বিকালেও নিখোঁজ 8 শতাধিক বিদেশি পর্যটকের মধ্যে ছিলেন 178 জন ভারতীয়, 65 জন আমেরিকান, 53 জন ইউক্রেন, 51 জন মালয়েশিয়ার, 35 অস্ট্রেলিয়া এবং 33 জন যুক্তরাজ্যের। নিখোঁজদের প্রকৃত সংখ্যা জানতে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এরই মধ্যে নেপালের সেনা সদস্যরা 21 জন ভারতীয় নাগরিককে জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজদের সন্ধান করছে নেপালের উদ্ধারকারী দলগুলো। বন্যায় নেপালের বাসুয়া, নোয়াকোট, ধাদিংসং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইট ও ভিডিও চিত্রে দেখা গেছে কাদা, পাথর ও পানির প্রবল স্রোতে বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ভেসে গেছে। কোথাও কোথাও কয়েক মিটার পুরো কাদার নিচে চাপা পড়েছে ঘরবাড়ি ও যানবাহন। উদ্ধার কাজে নেপালের 5000-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বহু মানুষ এখনো দুর্গত এলাকায় আটকে থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নেপাল সরকারের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় 55 একর জমি ও স্থাপনা এবার ব্যবহার হবে অত্যাধুনিক অস্ত্র তৈরিতে। কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে সেখানে তৈরি হবে আধুনিক ও যুগোপযোগী সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম। এছাড়া বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 1961 সালে প্রায় 55 একর জায়গায় যাত্রা শুরু হয়েছিল সুতা ও কাপড় তৈরির প্রসিদ্ধ এই জলিল টেক্সটাইলের। পরবর্তীতে লোকসান গুনতে গুনতে 2004 সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে নানা প্রক্রিয়া শেষে সেই টেক্সটাইলের জায়গায় এখন হতে যাচ্ছে সমরাস্ত্র কারখানা। সেনাবাহিনীর হাতে জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের জমি হস্তান্তর উপলক্ষে মিল প্রাঙ্গণে বৃহস্পতিবার চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির BOF এর মধ্যে। কেবল অভ্যন্তরীণ চাহিদাই নয়, বাংলাদেশে তৈরি সমরাস্ত্রকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার কথা বলছেন সেনাপ্রধান। এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ তিনগুণ লোক এর কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে শুধু আমদানি করা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে দেশের প্রতিরক্ষা শিল্পকে ঘিরে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আমরা কখনো দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে পারবো না। আমাদের একটা আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন লাগবে এবং সেই সাপ্লাই চেইন আমরা অবশ্যই প্রতিষ্ঠিত করব এবং সেটা করার জন্যই আমাদেরকে এই প্রতিরক্ষা শিল্পকে প্রতিষ্ঠিত করতে হবে। আর বাণিজ্য মন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন ছাড়া বিকল্প নেই। নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র রপ্তানি করতে চাইলে সে বিষয়ে সরকার সব ধরনের সহায়তা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। এক সময় সুতা তৈরির জন্য বেশ সুনাম ছিল এই টেক্সটাইলের। নতুন ভূমিকায় এবার অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে সমর খাতে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 62 শিক্ষক ও গবেষক। গুগল স্কলার প্রোফাইলে 2000 বা তার বেশি সাইটেশন পাওয়ায় তাদের দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। গতকাল নবাব
আলী চৌধুরী সিনেট ভবনে সম্মাননা তুলে দেন ভিসি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থানে নিতে সম্মাননা প্রাপ্তদের এগিয়ে আসার আহ্বান জানান। আরও জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে এগিয়ে নিতে 1000 কোটি টাকার ফান্ড গঠন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণেও আরও 1000 কোটি টাকার ফান্ড গঠনের লক্ষ্য রয়েছে। এজন্য অ্যালামনাই ও ইন্ডাস্ট্রির সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে। ল্যাব টু ল্যাব ও রিসার্চার টু রিসার্চার কার্যক্রমের মাধ্যমে গবেষণা আরও বাড়ানোর আহ্বান জানান ভিসি। সবশেষে খেলার খবর। কোচ অধিনায়ক ছাড়াই হলো অনূর্ধ্ব-20 দলের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেছেন দলের ম্যানেজার সামিত কাশেম। AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গতকাল রাতে উজবেকিস্তান যায় বাংলাদেশ। তার আগে বিকেলে সংবাদ সম্মেলন করেছে বাফুফে। যদিও সেই সংবাদ সম্মেলনে ছিলেন না দলের কোনো কোচ, অধিনায়ক সহ কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিত কাশেম। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। 19 আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান জেরার্ড জোন্স। পরে জোন্স পুলিশ ডাকেন। ঘটনাটি তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। শাস্তির মুখে পড়তে পারেন দুজনই। এর আগে বেতন না পাওয়া ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেন জোন্স। টিম ম্যানেজার সামিত কাশেম জানান, তদন্ত চলার কারণে কোচদের মিডিয়ার মুখোমুখি হতে দেয়নি বাফুফে। 31 আগস্ট উজবেকিস্তানে শুরু হবে AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আইনশৃঙ্খলার অবনতির ঢালাও অভিযোগে পল্টনের বক্তৃতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের প্রতিবাদ, ওয়াকআউট, উভয় পক্ষকে সংযত করার চেষ্টা স্পিকারের। আইনশৃঙ্খলা মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ সরকারের। 64 জেলার সমন্বয়ের বিশেষ দায়িত্বে 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ হুইপ। মক্কা চুক্তি ইতিবাচক, এখনো হয়নি যোগদানের সিদ্ধান্ত। কবর হয়ে গেছে নতজানু পররাষ্ট্রনীতি, জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস চীনের। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যয় রাষ্ট্রপতির। ইসিকে সততার সঙ্গে কাজ করার আহ্বান। সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল, জানিয়েছেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।